আমাদের এখন ফোকাস হচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ। নিষিদ্ধ কিংবা ধরেন ফ্যাসিস্টের টুলস কখনোই ইতিবাচক ফলাফল এনেছে এটা ইতিহাস সাক্ষ্য দেয় না। যে রাজনৈতিক দল নিজের দেশের নাগরিককে হত্যা করে ক্ষমতায় থাকতে চায় সেটা রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে। ক্ষমা চাওয়ার মাধ্যমে কি আওয়ামী লীগের ফেরাটা সম্ভব স্বতঃস্ফূর্ত রাজনীতিতে? জুনায়েদ থেকে আপনার কাছে শুরুতে যেতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের এই মুহূর্তে রাজনৈতিক আলোচনায় আরও অনেকগুলো বিষয় থাকে, কোন বিষয়টা সামনে আসবে তারও একটা বাছাই হয়। তো এই বাছাইয়ের মধ্যে বারবার আবার আওয়ামী লীগ ফিরে আসে। একটা প্রাসঙ্গিকতা তো আওয়ামী লীগের সবসময় সবার আগে আছে, যেহেতু আমরা একটা ন্যায় বিচারকে খুবই গুরুত্বের সাথে সামনে রেখেছি। জুলাই আগস্টের মানে গণহত্যা এবং 15 বছর ধরে গুম খুন অত্যাচার এবং অবিশ্বাস্য লুটপাট, তো এইগুলোর তো বিচার হতে হবে। এবং আমরা বলেছি যে বাংলাদেশের যে নতুন যাত্রায় আমরা যাচ্ছি সেখানে ন্যায় বিচার হবে তার ভিত্তি। কাজে এই ন্যায় বিচার হওয়া দরকার এবং একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের এবং তার সহযোগী সংগঠনগুলোর দায় কতটুকু সেটাও বিচারিক প্রক্রিয়ায় যাওয়া উচিত। তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে। এটা তো জনগণ সিদ্ধান্ত নেবে কথাটা একটু মানে ইয়ের জায়গা, যে এই পরিস্থিতির পরের পরিস্থিতিটা কি দাঁড়ায় সেটাও একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয়। এখন কেন এই কথাটা বলা হয়, দেখুন আমাদের দিক থেকে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম আমাদের একটা রাজনৈতিক লক্ষ্যের জায়গা ছিল বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যেটা অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে সবাই নিজেকে তার অংশীদার ভাবতে পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারিও হয় একটা ডেমোক্রেটিক ব্যবস্থার মধ্যে। বিশেষত আমাদের মতো এই অঞ্চলগুলোতে আমরা যদি দেখি কিন্তু সেগুলো হয়, কিন্তু পুরো রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছিটকে পড়েছে আমি এরকম অনুভূতি যখন হয় তখন কিন্তু আর তখন ওই রাজনৈতিক ব্যবস্থার ইনক্লুসিভ থাকে না। আওয়ামী লীগ যে কাজটা করেছিল যে এই রাজনৈতিক ব্যবস্থার বাইরে বিরোধী সবকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা একাই পুরো জায়গাটা দখল করেছে এবং বাকি সবাই রাজনৈতিক ব্যবস্থার বাইরে নিজেরা নিজেরাই খেলেছেন, মানে স্টেডিয়ামের বাইরে বাকি সব দলকে পাঠিয়ে দিয়েছেন। তো এখন ওই রকম একটা পরিস্থিতি আমরা বিরোধিতা করেছি, আমরা একটা ইনক্লুসিভ পলিটি নির্মাণ করার কথা বলেছি। সেই দিক থেকে যদি আমরা বলেন যে আমাদের দিক থেকে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল পজিশন ছিল, কিন্তু জুলাই আগস্টে এসে পরিস্থিতি বদলে গেল। আওয়ামী লীগ কিন্তু 7 জানুয়ারির আগে আমরা যে প্রস্তাব দিচ্ছিলাম যে আসেন আমরা রাষ্ট্র ব্যবস্থা বদলের কথা বলেছি, নতুন বন্দোবস্তের কথা বলেছি, আপনারাও প্রস্তাব নিয়ে আসেন, আপনারাও একটা স্টেক হোল্ডার, কাজে সেখান থেকে আমরা একটা জায়গায় পৌঁছাবো। কিন্তু যেহেতু তারা এই পথ নেয়নি, তারা পথ নিয়েছে হত্যাকাণ্ডের, দমন পীড়ন খুন করে তারা টিকে থাকবে, এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত সেই চেষ্টাই তারা করেছে। শত শত হাজার 1600-র উপরে এখন পর্যন্ত তালিকাভুক্ত, কততে পৌঁছায় আমরা জানি না। ফলে এই বিপুল হত্যাকাণ্ড করে তারপরও আরও গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে, এটা একদিক। যে রাজনৈতিক দল নিজের দেশের নাগরিককে হত্যা করে ক্ষমতায় থাকতে চায় সেটা রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে, এটা দেখা দরকার। ফলে আওয়ামী লীগ একদা যেটি একটি রাজনৈতিক দল হিসেবে ছিল, আমরা 60-এর দশকের আন্দোলন, 71 সালে তাদের ভূমিকা, কিন্তু আমরা 72-75-এও এক ধরনের তাদের এই ধরনের জায়গা দেখেছি। এবং আমরা এবারে এসে বিশেষভাবে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগের আমরা এখন চরিত্রটা দেখলাম সেটা হচ্ছে নিজের দেশের নাগরিককে খুন করে ক্ষমতায় থাকো এবং সেটা মানে ম্যাসিভ স্কেলে। সব সরকারেরই অভিযোগ করা যাবে যে তারাও নানানভাবে মানুষ হত্যা করেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু যে স্কেলে তারা একেবারে একটা গণহত্যার মতো চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে তাতে আর পলিটিক্যাল পার্টি তো মানুষকে নিয়ে রাজনীতি করে না, সে মানুষ খুন করে আপনি থাকতে চান। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে গত 100 দিনের উপরে পার হয়েছে, মানে আপনি যদি 5ই আগস্ট থেকে আমরা ধরি, তাহলে এই সময়ের মধ্যে আওয়ামী লীগের ভূমিকা কি? এই যে শেখ হাসিনা তার টেলিফোন লিক হলো, এখন ধরেন লিক টেলিফোন নিয়ে আমি এর আগে সবসময় আমার নীতিগত পজিশন ছিল কথা বলবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা লিঙ্ক লাস্টের আগেরগুলো সেগুলো সবই তাদের ইচ্ছাকৃত, এমনকি শেষটাও হয়তো মানে কিভাবে এসছে সেটা একটা দেখার বিষয়। তাদের লোকেরাই হয়তো এটাকে শেষ পর্যন্ত
মানে কি ফাঁস বলে যে করেছে। ফাঁস করেছেন। এখন আমি যে জায়গাটা বলতে পারি যে এই মেসেজটা কি, ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো যাতে ওখানে হামলা হলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উপরে হামলা হচ্ছে, এটা উনি ওনার লিঙ্কে পাঠিয়ে দিবেন। মানে স্পষ্টতই একটা দেশের বিরুদ্ধে, একটা জনগণের বিরুদ্ধে হচ্ছে, জনগণের অভ্যুত্থান সমস্ত কিছুর বিরুদ্ধে তো আছেই, একটা সরকারকে এবং দেশকে বিপদে ফেলার জন্য উনি প্রত্যক্ষভাবে একটা তার তৎপরতা করছেন। অথচ এই অভিযোগগুলো তারা ক্ষমতায় থাকতে কতটা করেছেন বিরোধী দলের বিরুদ্ধে আমরা শুনেছি। তো তাহলে এইরকম একটা রাজনৈতিক দল যার ন্যূনতম কোনো অনুশোচনা অনুতাপ ইত্যাদি তো নাই, এবং তারপরে এই ধরনের ভূমিকার মধ্যে যাচ্ছেন, লিস্ট করছেন, তো সুতরাং এই দলের অবস্থানটা তো আসলে ন্যায় বিচারের আগে কথা বলাটা খুব মুশকিল। অর্থাৎ আমি যখনই আমাদের প্রিন্সিপাল অন্তর্ভুক্তিমূলক অবস্থা আর তাদের মানে 5ই আগস্ট পর্যন্ত ভূমিকা এবং পরবর্তী ভূমিকা, আমরা তো কনটেক্সটের বাইরে গিয়ে কথা বলতে পারবো না। যে কোনো একটা প্রিন্সিপালকেও একটা কনটেক্সটের মধ্যে পাঠ করতে হয়। তো আমি যখন এই কনটেক্সটে এটাকে পাঠ করছি, ঠিক একইভাবে পুরোটা বলতে পারছি না। তারপরেও আমরা যে কথাটা বারবার বলছি যে আগে বিচার প্রক্রিয়া হবে, সেই বিচার প্রক্রিয়ার পরে এই কারণে আমরা বলছি যে জনগণের তখনকার অবস্থান, তাদের দৃষ্টিভঙ্গি এবং বাস্তব রাজনৈতিক পরিস্থিতি সব কিছু বিবেচনা তখন করা যাবে। আমি দু একটা টেলিভিশনে আমার সহ-আলোচক ব্যারিস্টার ফুয়াদের বেশ এই বিষয়ে অত্যন্ত গোছালো একটা প্রস্তাবনা আমি শুনেছি এবং সেইটাকে আমি কম বেশি সমর্থন করি, যে নানা ধরনের একটা কমিশন হতে পারে এবং বিভিন্ন পর্যায়ে আমার মনে হয় উনি ব্যাখ্যা করবেন। তো এইটা আমি মনে করি যে এই প্রসেস, পলিটিক্যাল প্রসেস একটা চলতে পারে। কারণ আমরা যে পলিটি নির্মাণ করব সেটার বৈশিষ্ট্য কী হবে সেটাও তো একটা ব্যাপার। বন্দোবস্ত মানে কতগুলো জাস্ট সংবিধানের পরিবর্তনই কেবল না, বন্দোবস্ত মানে সাথে এর প্লাস, এর চেয়ে বেশি কিছু। অর্থাৎ রাজনৈতিক কনসেনসাসটা কী, রাজনৈতিক বোঝাপড়াটা, আন্ডারলাইং বোঝাপড়াটা কী, বিটুইন লাইন বোঝাপড়াটা কী, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটো বড় বড় কথা লেখা থাকলো সংবিধান এইটা হবে, কিন্তু তার বিটুইন লাইনে যে বোঝাপড়াটা থাকে, যে কনভেনশন তৈরি হয়, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তো সেই সব জায়গাগুলো হচ্ছে ওই যে জনগণের সিদ্ধান্ত নেবে কথাগুলোর মধ্যে অর্থ, আমি যা বুঝি। তো আমি যেটা বলতে চাইবো যে আমাদের এখন ফোকাস হচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ। যদি সেইটা সত্যিকার অর্থে গণতন্ত্রের উপর দাঁড়াতে পারে, ন্যায় বিচারের উপর দাঁড়াতে পারে এবং জনগণকে সত্যিকার অর্থে ইনক্লুসিভ করে এবং জনজীবনের সংকট মোকাবেলা করে সেটা এগিয়ে যেতে পারে, তাহলে এই যে শক্তি তার মানে অধীনেই সব থাকবে। নিঃসন্দেহে আমি একটা লাইন বলি, নিঃসন্দেহে একটা লাইন বলি যে ফ্যাসিস্টরা যা যা করেছে, আমি যদি ফ্যাসিবাদ মোকাবেলা করার জন্য তার কোনো টুলস গ্রহণ করি, আমরা ব্যর্থ হব আমি মনে করি। এটা আমার ভুল হলে ভুল হতে পারে, আর অনেকে ভাবতে পারে যে আপনার এই ওভার লিবারেল কিংবা পলিটিক্যালি কারেক্ট পজিশন আমাদের ঝামেলা ফেলবে, আমরা বেশি গণতন্ত্রের সুযোগ দিলে ওরা এখানে এসে আবার সুবিধা করে ফেলবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিষিদ্ধ কিংবা ধরেন ফ্যাসিস্টের টুলস কখনোই ইতিবাচক ফলাফল এনেছে এটা ইতিহাস সাক্ষ্য দেয় না। সেই কারণে আমরা বলবো যে ডেমোক্রেসি আমাদের শক্তি, আমাদের শক্তি ন্যায্যতা, আমাদের শক্তি হবে একটা নতুন ন্যায় বিচারের উপর দাঁড়ানো গণতান্ত্রিক ব্যবস্থা, যেই ব্যবস্থা নিজেই বলবে যে ফ্যাসিস্টদেরকে বয়কট করো।